বন্ধুরা, আমি সৌরভ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তামিল হরর থ্রিলার। মুন্নারের এক মেডিকেল কলেজে পরপর 3 স্টুডেন্টের অস্বাভাবিক মৃত্যু সবাইকে চিন্তিত করে তুলেছে। কে খুন করেছে না কোনো ভুতুরে ব্যাপার, ইনভেস্টিগেট করতে আসে এক ভূত শিকারী। কী রহস্য বের হয় জানতে হলে দেখতেই হবে আজকের এক্সপ্লেনেশন। মুভির নাম সাবধাম, যার মানে হলো শব্দ। কাহিনীর শুরুতেই আভান্তিকা নামে একটি মেয়েকে দেখানো হয়, যে একটি মেডিকেল কলেজের ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তার কানে ক্রমাগত বাদুড়ের টানা ঝটপটানির আওয়াজ হওয়ায় সে সহ্য করতে না পেরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় সেই আভান্তিকাকে, যে একজন কলেজ লেকচারার। সে এটা এতক্ষণ স্বপ্নে দেখছিল। উঠে দেখে ক্লাসের অন্য মেয়েরা সব দৌড়ে বাইরে যাচ্ছে। কী ব্যাপার দেখতে গেলে জানতে পারা যায় তার স্বপ্নে দেখা ঘটনা বাস্তবেই হয়েছে, কিন্তু তার জায়গায় শ্বেতা নামের একটি মেয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে। এই নিয়ে এরকম ঘটনা দুবার ঘটায় প্রিন্সিপাল কলেজের রেপুটেশন নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যরা বলে কিছু একটা ব্যবস্থা না করলে মিডিয়া আমাদের কলেজের আরও বদনাম করতে শুরু করবে, স্টুডেন্টস আসাও কমে যাবে। ইতিমধ্যেই চারিদিকে ছড়াতে শুরু করেছে আমাদের ক্যাম্পাস নাকি হন্টেড। তখন একজন বলে, আমার কথা শুনুন, আদি বলে একজন চেনা প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে, তাকে নিয়ে আসা হোক। পরের সিন চলে যায় মুম্বাইয়ে। সেখানে আদিকে দেখানো হয়, যে এখন স্নেহা নামে একটি বাচ্চা মেয়ের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সেখানে দেখা যায় স্নেহার আত্মা খুব উপদ্রব করছে, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলছে। আদি যোগাযোগ করে জানতে পারে স্নেহা খুব রেগে আছে বাবা মায়ের ওপর, কারণ স্নেহার প্রিয় পুতুলটি তার বাবা মা বাইরে ফেলে দিয়েছে। এতে তার মনে হয়েছে স্নেহাকে তারা নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সবটা শুনে স্নেহার পুতুলটিকে ঘরে আনা হয়, এতে উপদ্রব বন্ধ হয়ে যায়। আদি বলে আত্মাদের মনের ফিলিংসও আছে, এটা একটু আপনাদের বুঝতে হবে। পরের দিন আদি মুন্নারে চলে আসে। সেই মেডিকেল কলেজ থেকে তাকে ডেকে পাঠানো হয়েছে। কলেজ প্রিন্সিপাল বলে যদি পড়াশোনার চাপে বা লাভ ফেলিওর এসবের জন্য আত্মহত্যাগুলো হতো ম্যানেজ করা যেত, কিন্তু এগুলো কোনোটাই কারণ নয়। এদিক ওদিক কথা ছড়াচ্ছে, ভূত প্রেত এসব করছে। এসবের জন্যই কলেজের বদনাম হচ্ছে। আপনার কাছে 10 দিন সময় আছে, আসল সত্যটা বের করুন। একটা ভ্যালিড সার্টিফিকেট যদি পেয়ে যায় কলেজে কোনো দোষ নেই, তাহলেই হবে। আদি আশ্বাস দেয় সে সত্যিটা বের করবে। আদিকে একটা রুম দেয়া হয় থাকার জন্য। সেখানে আরোগ্যম নামে এক লোকের সাথে তার পরিচয় হয়। আরোগ্যম জিজ্ঞাসা করে, আপনি শুনলাম কিছু ধরতে এসেছেন, কি ধরবেন? এতে আদি জিজ্ঞাসা করে, তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? আরোগ্যম বলে, খুব বিশ্বাস করি, দেখেছিও। আদি বলে, আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যে ভূত প্রেত ধরে। আর যতদিন আমি এখানে আছি তুমি আমার সাথে একই রুমে থাকবে। আরোগ্যম মনে মনে বলে, মহা মুশকিলে পড়া গেল। পরের দিন আদি শ্বেতা নামের মেয়েটি যে মারা গেছে তাদের ক্লাসে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর বান্ধবীরা জানায় শ্বেতা এমনিতে খুবই হাসি খুশি একটি মেয়ে ছিল, সবসময় চিল মুডে থাকতো। কিন্তু মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকে কি যে হয়েছিল, ওর কোথাও যেতে চাইতো না, একা একা থাকতো, কিসের যেন একটা ভয় পেত। আদি শ্বেতার ডেস্কে গেলে সেখানে কম্পাস দিয়ে খোদাই করা একটা সিম্বল দেখতে পায়। আদি আভান্তিকার সাথে দেখা করে জিজ্ঞাসা করে শ্বেতার মৃত্যুর পর থেকে সে ক্লাস নিচ্ছে না কেন। এতে আভান্তিকা রেগে যায়, বলে আপনি প্যারানর্মাল ইনভেস্টিগেটর না ক্রাইম ইনভেস্টিগেটর? এতে আদি বলে, আপাতত আমি একজন শুধুই ইনভেস্টিগেটর। আভান্তিকা জানায় সে ভূত প্রেতে বিশ্বাস করে না, ভগবানেও করে না। সে 2 দিন ছুটিতে আছে, কারণ সে একটা বই লিখছে যার বিষয়বস্তু হলো ভূত প্রেত এসব ধোঁকা, মনের ভ্রান্ত ধারণা। আদি পুলিশ স্টেশনে গিয়ে মুকেশ আর তার কেস ফাইলগুলো পড়ে জানতে পারে মৃত্যুর সময় দুজনের কান থেকে রক্ত পড়েছিল। শ্বেতা না হয় ওপর থেকে পড়েছে, তাই কানে আঘাত লেগেছিল, কিন্তু মুকেশ, সে তো নিজের হাতে শিরা কেটে মারা গেছে, তার কান থেকে রক্ত বেরোবে কেন? ডাক্তারের কাছে গিয়ে বডি দেখতে চাইলে আদি অদ্ভুত তথ্য পায়। বডি নাকি খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে, আর দুটি বডির জ লাইন টেরা বাঁকা, যেটা স্ট্রোক এলে হওয়ার সম্ভব। আত্মহত্যার কেসে এরমটা হয় না। আদি দেখতে পায় বডির ওপর সেই সিম্বল আঁকা, যেটা সে শ্বেতার ডেস্কে দেখেছিল। আদি বুঝে যায় এটা ভুতুরে ব্যাপার। সে তার ডিভাইসগুলো নিয়ে কলেজের চারপাশ ঘুরে ফিরে দেখে, কিন্তু কিছু খুঁজে পায় না। গার্লস হোস্টেলের করিডোরে ক্যামেরা লাগিয়ে আদি আরোগ্যমকে বলে মনিটরের দিকে তাকিয়ে থাকতে, কিছু অস্বাভাবিক দেখতে পেলেই তাকে ডাকতে। সে শ্বেতার রুম পরীক্ষা করতে যায়। সেখানে সে একটা ইয়ার ড্রপ পায়। আদি শুনতে পায় একটি দরজা ভেতর থেকে কেউ টানছে। অন্যদিকে আরোগ্যম মনিটরে একটি ভূতনিকে দেখতে পায়। সে ভয়ে চিল্লে ওঠে, দৌড়তে থাকে। আদির সামনে সে ভূতনি এসে ভয় দেখালে আদি ভূতনিকে এক থাপ্পড় লাগিয়ে দেয়। আরোগ্যম আদির দিকে দৌড়ে গেলে দেখতে পায় আদি ভূতনির হাত ধরে টেনে আনছে। ভূতনি ফোনে কথা বলছে। আরোগ্যম মনে মনে আদির তারিফ করতে থাকে, আর ভাবে মডার্ন ভূতনি আবার ফোনে কথা বলছে, নিশ্চয়ই ফোনে কথা বলতে গিয়ে অ্যাক্সিডেন্টে মরেছে।
আসলে ভূতনি সেজে থাকা মেয়েটি কলেজেরই একটি স্টুডেন্ট। আদিদের ভয় দেখাচ্ছিল আর এটা করতে বলেছে আভান্তিকা। আদি আভান্তিকার রুমে গিয়ে বলে, আমাকে পছন্দ নাই করতে পারো তুমি, কিন্তু যে কাজটা কলেজ কর্তৃপক্ষ আমাকে দিয়েছে সেটা করতে দাও, ডিস্টার্ব করো না, আর মোবাইল ফোন সুইচ অফ রাখো, না হলে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স ডিভাইসে অন্য প্রাণের অস্তিত্ব রেকর্ড হবে না। এতে আভান্তিকা বলে তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে নাই বলে দরজা আটকে দেয়। আদি পুলিশ স্টেশন থেকে শ্বেতার ফোন আনিয়ে তা পরীক্ষা করলে একটা গ্রুপ ফটো দেখতে পায়, যেখানে শ্বেতা আর মুকেশের সাথে অন্য একটি মেয়েও ছিল যার নাম হলো দীপিকা। ফটোটাতে সবার মাথায় হর্ন ছিল, কিন্তু আরেকটি হর্ন এমনি হাওয়ায় ভাসছিল, সেখানে কোনো ফেস ছিল না। আদি আভান্তিকার কাছে দীপিকার ব্যাপারে জানতে চায়। আভান্তিকা ফোন করলে দীপিকা ফোন তোলে না, বলে তার বয়ফ্রেন্ড রাকেশ দীপিকার কথা বলতে পারবে। এরই মধ্যে আদি লক্ষ্য করে আভান্তিকা আপন মনে কাগজের ওপর সেই সিম্বল আঁকছে, কিন্তু আদি এখন কিছু বলে না। আদি রাকেশের হোস্টেলে গেলে জানতে পারে রাকেশ আর দীপিকা অনেক আগেই কোথাও একটা বেরিয়েছে। রাকেশের রুম সার্চ করলে সেই ইয়ারড্রপ পাওয়া যায় যেটা সে শ্বেতার রুমে পেয়েছিল, আর একটা প্রেসক্রিপশন পায়। আদি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে ইয়ারড্রপের ব্যাপারে। ডাক্তার বলে দীপিকার নাকি গত 5 দিন ধরে মাঝে মাঝে কানে যন্ত্রণা হচ্ছে, বাদুড়ের ডানার আওয়াজ শুনতে পাচ্ছে, তাই এই ইয়ারড্রপ ডক্টর প্রেসক্রাইব করেছিল। আদি আন্দাজ করতে পারে এবার হয়তো দীপিকা মারা যাবে, কিন্তু দীপিকাকে বাঁচাবে কি করে, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আদি পুলিশের কাছে কমপ্লেন করতে চাইলে প্রিন্সিপাল বাধা দেয়, এতে নাকি কলেজের দুর্নাম হবে। আভান্তিকাকে ফোন করে আদি হেল্প চাইলে আভান্তিকা বলে সে থিসিস লেখায় ব্যস্ত আছে, কিন্তু সেদিন ফোন যখন অফ করতে বলেছিল সে অফ করে দিয়েছিল। আদির মনে পড়ে সেদিন আভান্তিকার রুমের বাইরে তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিভাইসে একটা ওয়েভ ধরা পড়েছিল। নিশ্চয় কোনো আত্মা আভান্তিকার রুমে আছে, আর আভান্তিকার ওরম সিম্বল আঁকা এটাও কিছু একটা নির্দেশ দিচ্ছে। আদি আভান্তিকাকে বলে কাজ শেষ করে তার সাথে সামনাসামনি দেখা করতে। অন্যদিকে গার্লস হোস্টেলে তখন দীপিকা ফিরে আসে। গার্ড তাকে দেখে আদিকে ফোন করে জানিয়ে দেয়। আভান্তিকা তখন রুমে শুয়েছিল, সে স্বপ্নে দেখতে পায় তার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছের ডালের সাথে। অন্যদিকে দীপিকার উপর হঠাৎ করে হামলা হয়, কানের ভিতর অজস্র বাদুড়ের আওয়াজ হতে থাকে, হাতের ওপর নিজে থেকেই ফুটে ওঠে সেই সিম্বল, শরীর বেঁকে যায়। আদি সেখানে পৌঁছলে দেখতে পায় দীপিকার লাশ গাছে ঝুলছে। পুলিশ সেখানে এসে পৌঁছয়। আদির নজর তখন পড়ে একটা পুরনো বিল্ডিংয়ের ওপর। আরোগ্যম বলে এটা হলো পুরনো লাইব্রেরি, সেখানে একটা ওয়াচম্যানও আছে। আদি সেখানে গেলে দেখতে পায় মেঝের ওপর সেই সিম্বল তৈরি হচ্ছে জানলা দিয়ে সূর্যের আলো আসার ফলে। তাহলে কি যা ঘটছে সবের লাইব্রেরির সাথে সম্পর্কিত? ওয়াচম্যানের কাছে জানা যায় এটা আগে চার্চ ছিল, পরে লাইব্রেরিতে কনভার্ট করা হয়েছে। সেখানে নাকি শ্বেতা, মুকেশ, দীপিকা মাঝে মাঝে এসে নেশাভাং করত। আভান্তিকাও নাকি এখানে আসে পড়াশোনা করতে। আদি বুঝতে পারে কোনো আত্মা হয়তো তাদের পিছু নিয়েছে এখান থেকে। আভান্তিকাও বিপদে আছে। অন্যদিকে আভান্তিকা থিসিসের ব্যাপারে বলতে গেলে তার চোখের সামনে আত্মহত্যার সেই সব চিহ্নগুলো ভেসে ওঠে। কোনো মতে বক্তৃতা কমপ্লিট করে বাইরে আসলে আদি সেখানে চলে আসে। আভান্তিকাকে বলে আজ রাতে সেই পুরনো লাইব্রেরিতে আসতে। আভান্তিকা মানতে না চাইলে তার হাত দেখায়, সেখানে আঁচড়ের দাগ। আদি বলে বাঁচতে হলে রাতে সেখানে আসতে। পুরনো লাইব্রেরিতে আভান্তিকা সহ অনেক মেয়ে জড়ো হয়। আদি সেখানে তার ডিভাইসগুলো লাগিয়ে দেয়। এরপর আভান্তিকাকে চেয়ারে বসিয়ে তার হাতে শেকল বেঁধে দিয়ে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু আভান্তিকা এতে রেগে যায়, বলে তার হাত খুলে দিতে। তখনই একটি ডিভাইসের লাইট ব্লিঙ্ক করে ওঠে, মানে একটা আত্মা উপস্থিত আছে সেখানে। আদি আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বলে তোমরা এখানে কজন আছো? একজন হলে একটা বিপ, দুজন হলে দুটো বিপ। কিন্তু সেখানে পরপর 42টা বিপ শব্দ হয়, মানে 42টা প্রেতাত্মা সেখানে উপস্থিত ছিল। আভান্তিকার ওপর হামলা হয়। অনেক কষ্টে আদি আভান্তিকাকে বাঁচিয়ে হাসপাতালে অ্যাডমিট করে দেয়। প্রিন্সিপাল আদিকে বলে সব কিছু শুরু তাহলে আভান্তিকার জন্যই, ওকেই আত্মা বস করেছিল। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, তোমার কাজ হয়ে গেছে। কিন্তু আদি বুঝতে পারছিল এইসবের পেছনে অন্য কারো হাত আছে। আদি বসেছিল, তখন চার্চের ঘরটা শুনতে পায়। আরোগ্যমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় এখানে কোনো চার্চ নেই, তবে পুরনো লাইব্রেরিটা আগে চার্চ ছিল, সেটাকে লাইব্রেরিতে কনভার্ট করা হয়েছে। সেখানে আদি গেলে মেঝের ওপর একটা প্যাটার্ন দেখতে পায়। আদি স্পিকারের সাহায্য নিয়ে সেই ফ্রিকোয়েন্সি খুঁজে বের করে, যেটা হলো 444, মানে ভগবানের নাম্বার। আদির অ্যাসিস্ট্যান্ট সব শুনে বলে তোকে অতীত ভুলে মিউজিক নিয়ে নাড়াঘাটা করতে হবে, তবে এই ফ্রিকোয়েন্সিটা ডিকোড করতে পারবি। এখানে আমরা জানতে পারি আদি মিউজিক শুনতে ভালোবাসে না, কারণ সে পিয়ানো বাজানোয় এতই মগ্ন ছিল ছোটবেলায় যে তার মা কখন মারা গেছে সে বুঝতেই পারেনি।
এর জন্য এখনও সে নিজেকে দোষ দেয়। কিন্তু এখন এসব অতীত বলে সে 444 ফ্রিকোয়েন্সি এর নোট তৈরি করে, কিন্তু মানে বুঝতে পারে না। আদির কি মনে হয় সে গাড়ির রেডিওতে 444 ফ্রিকোয়েন্সি সেট করে। গাড়ির জিপিএসে ইন্ডিকেটর দেখায় কোন দিকে যেতে হবে। আদি বুঝতে পারে আত্মারা তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। সে ম্যাপ বরাবর গাড়ি চালালে একটি জায়গায় উপস্থিত হয়, সেখানে একটি বৃদ্ধকে দেখা যায়। আদি মিউজিক নোটটা দেখিয়ে জিজ্ঞাসা করে কিছু বলতে পারবে নাকি এই গানের ব্যাপারে। বৃদ্ধটি গানের নোটটি দেখে বলে সেই মেডিকেল কলেজের চেয়ারম্যান ড্যানিয়েলের বউয়ের নাম ছিল ডায়ানা। সে চার্চে রোজ যেত, সেখানে সে একদিন একটি বিকলাঙ্গ বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটিকে সে মানুষ করে, সেই চার্চটিকে সে ধীরে ধীরে অনাথ আশ্রমে পরিণত করে। 42টি বিকলাঙ্গ বাচ্চা সেখানে মানুষ হতে থাকে। ডায়ানা মিউজিক থেরাপির মাধ্যমে তাদেরকে সুস্থ করতে থাকে। সে মিউজিক নোটটি হলো এটা। কিন্তু হঠাৎ করে কি যেন হয়, 42টি বাচ্চা মারা যায়। ডায়ানা খুব ভেঙে পড়ে, এরপর তাকে আর দেখা যায়নি। 42টি বাচ্চার কবর নাকি এখানেই আছে। আদি বলে কবরস্থান খুঁড়তে, কিন্তু বৃদ্ধ রাজি হয় না। আদি আভান্তিকাকে দেখতে হাসপাতালে চলে গেলে বৃদ্ধ কবরস্থান খুঁড়ে দেখে সেখানে কোনো বাচ্চার হাড়গোড় নেই। বদলে একটি কৌটো রাখা, তার ভেতর একটা বাদুড়। বৃদ্ধের কানে অনেক আওয়াজ হতে থাকে আর সে তৎক্ষণাৎ মারা যায়। অন্যদিকে আদি আভান্তিকার কাছে গেলে সে জানায় স্বপ্নে নাকি সে দেখেছে জেনিফার নামের একটা মেয়ের অপারেশন সে করেছিল। সুস্থ হয়ে যাওয়ার পরও ডক্টর আভান্তিকাকে দিয়ে ঘুমের ওষুধ দেয়া করাচ্ছিল। স্বপ্নে দেখা সেই রুমটায় গেলে আদি অবাক হয়ে যায়, সেখানে তো ডায়ানা শুয়ে আছে, কিন্তু নেম প্লেটে লেখা জেনিফার। এটা কিভাবে সম্ভব? রেজিস্টার চেক করলে জানা যায় গত 34 বছর ধরে ডায়ানা কোমাতে আছে। মাঝে তার জ্ঞান ফিরেছিল, কিন্তু মুকেশ, দীপিকা আর শ্বেতা এরা নিয়ম করে ঘুমের ওষুধের ডোজ বেশি করে দিত। মানে এরাও সমান দোষী, কিন্তু এদের মাথা অন্য কেউ। আদি বলে ডায়ানা 1 সপ্তাহ আগেই মারা গেছে, ভেন্টিলেশনে রাখা হয়েছে কেবল। 42টি বাচ্চার আত্মা ডায়নার মৃত্যুর অপেক্ষা করছিল, এরপরই তারা বদলা নেওয়া শুরু করেছে। আদি ডায়নার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলতে গেলে তখনই গার্ড চলে আসে, আদিকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশটি আদিকে এক থাপ্পড় মারলে পুলিশের কানে বাদুড়ের আওয়াজ হতে থাকে। পুলিশটি মারা যায়। অন্যদিকে প্রেজেন্ট প্রিন্সিপালও মারা যায়। আদি সেই কবরস্থানে ফেরত গেলে দেখতে পায় বৃদ্ধ লোকটি মারা গেছে, তার হাতে ধরা সেই কৌটো। আদি বুঝতে পারে কেউ কালো জাদু করে এসব করছে। তখন দেখানো হয় ডায়নার হাজবেন্ড ড্যানিয়েলকে, তার প্রেজেন্ট বউয়ের নাম ন্যান্সি ড্যানিয়েল। আদি সব কিছু পরীক্ষা করে বলে এখন ডায়নার যে বডিটা ভেন্টিলেশনে আছে সেটাতে কোনো আত্মা নেই। এতবার অ্যানেস্থেসিয়ার ডোজ দেওয়ার ফলে তার আত্মা বডির বাইরে চলে গেছে। এরমটা কয়েকজন আগেও এক্সপেরিমেন্ট করেছে। ডায়নার আত্মা শরীরের বাইরে এসে 42টি বাচ্চার আর্তনাদ শুনেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে। আমাদের উচিত ডায়নার আত্মাকে তার বডিতে ফেরত পাঠানো আর বাচ্চাদের আত্মাগুলোকেও মুক্তি দেওয়া, কিন্তু ভেন্টিলেটর সরিয়ে দিলে তা সম্ভব হবে না। অন্যদিকে ডক্টর কাউকে একটা ফোন করে বলে কোনো চিন্তা করতে না, ভেন্টিলেশন সে সরিয়ে দিচ্ছে, আর কোনোদিনও ডায়না বেঁচে উঠবে না। তখনই তার কানে প্রচণ্ড জোরে বাদুড়ের আওয়াজ হতে থাকে আর ডাক্তারটি মারা যায়। আদি সেখানে এসে ডায়নাকে নিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে 42টি বাচ্চার আত্মাও আছে। আদি বলে আপনি আমাকে শুনতে পাচ্ছেন ডায়ানা ম্যাডাম? নিজের আত্মাকে নিজের শরীরে আনুন, আপনার বাচ্চাদের কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে, এর প্রতিশোধ দিন। তখন ডায়নার আওয়াজ শোনা যায়, যেটা ডিকোড করলে জানা যায় ন্যান্সির নাম সে বারবার নিচ্ছে। ন্যান্সি হলো ডায়নার স্বামী ড্যানিয়েলের দ্বিতীয় স্ত্রী, সেই এসবের সাথে জড়িত। তান্ত্রিকের দ্বারা ব্ল্যাক ম্যাজিক করে ডায়নাকে এরম জায়গায় এনেছে সে। ড্যানিয়েল সেটা জানতে পেরে বলে কেন সে এমনটা করেছে। এতে ন্যান্সি বলে ডায়না ওই বাচ্চাগুলোকে মিউজিক থেরাপি দিয়ে ঠিক করছিল, সেটা আমার সহ্য হয়নি। আমি আমার মতো করে শক থেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি, বাদুড়ের আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে তাদের ওপর এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। আগের ঘটনা দেখানো হয়, বাচ্চাগুলোকে খুব কষ্ট দিত ন্যান্সি। ডায়না সেটা জানতে পেরে প্রতিবাদ করলে ন্যান্সি তার ওপর হামলা করে, এতে ডায়না কোমাতে চলে যায়। ড্যানিয়েল সব জানতে পেরে ন্যান্সির ওপর রাগ দেখালে ন্যান্সি তাকে বিষ দিয়ে মেরে ফেলে। ন্যান্সি জানতে পারে ডায়নার বডিটাকে লাইব্রেরিতে আনা হয়েছে, যদি সেখানে আত্মা তার বডিতে পৌঁছে যায় তাহলে তার বিপদ হবে, তাই সেও লাইব্রেরিতে পৌঁছে যায়। কিন্তু সেখানে 42টি বাচ্চার আত্মা ডায়নার আত্মা মিলে ন্যান্সিকে মেরে ফেলে। আর এখানেই সমাপ্ত হয় সিনেমা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প? আশা করি ভালো লেগেছে। আবার তোমাদের জন্য আনবো নতুন কোনো এক্সপ্লেনেশন। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।